আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব কথা বলবেন ৪৫ মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ লাইভে আসার কারণে এদিকে গত রাতে হাসনাত আব্দুল্লাহ লাইভে এসে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছিল। এই নিয়ে আজ সকালে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। জুলাই সনদকে নিয়ে আমরা আগেও যেটা বলেছি, এখনো বলছি, আমরা সংসদে বলেছি যে জুলাই সনদটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে বিরোধী দল থেকে যে আমাদেরকে আর বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। যেমন আমরা জানো জুলাই সনদের বিরুদ্ধে, আমরা জুলাই সনদকে মানি, আমরা ওই প্রত্যেকটা দফাকেই সম্মান করি। নিরুপায় বিএনপি সরকারের পাশে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই সত্য। বিএনপি 6টি বৃহৎ শক্তির ফান্দে পড়ে আটকে আছে। হ্যাঁ ভোট দিয়েও কি তবে চরম ধোঁকা খেল দেশের সাধারণ মানুষ? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার বড় বড় কথা বলেছিল, গদিতে বসার পর আজ তারা হঠাৎ করে একেবারে নিশ্চুপ কেন? 84 দফার সেই ঐতিহাসিক জুলাই সনদ কি তবে সুকৌশলে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে? এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। ক্ষমতা না জনতা। আবারও রাজপথে নেমেছে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামরা। গতকাল হাসনাত আব্দুল্লাহ একটা লাইভে এসেছিল এবং সেই লাইভের মধ্যে সরাসরি বিএনপির বিরুদ্ধে কথা বলে এবং সংসদের মধ্যে হাসনাত আব্দুল্লাহদের যে সুযোগ দেওয়া হয় না কথা বলার জন্য, সেইটার বিক্ষোভ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। দর্শক শ্রোতা, এই নিয়ে আজকে রাজপথে উত্তাল পরিস্থিতি হয়। বিএনপি কর্মীরা হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ প্রভাব ফেলে এবং দেশের মধ্যে নতুন একটা পরিস্থিতি তৈরি করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর অবস্থা এবং দেশের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা যে আজকে ঘটেছে, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের এক্সাম্পল ব্যাখ্যা দেন 40-45 মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে 50 মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান, উনি যেহেতু ট্রেজারি বেঞ্চের উনি মেম্বার, ট্রেজারি বেঞ্চের উনি অর্থাৎ উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যেই বিষয় ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র আমাকে সময় দেওয়া হয়েছিল 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন। 40 মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনার 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট 40 মিনিট। তো ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি 5 মিনিট কথা বললাম, 5 মিনিট, এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বললেন। 40 মিনিট, আপনি 40 মিনিট, এই 40 মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন, সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন 5 মিনিট আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন 40 মিনিট। আপনার কাছে ওনার কথাটাই হচ্ছে কি, উনি ওনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি ইতিহাস টেনে, উনি ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি সংমিশ্রণ করে ওনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় 1 মিনিট, এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন 45 মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট। আপনি আমাকে 2 মিনিট কথা বলতে দিচ্ছেন, মানে এটা খুবই আনজাস্টিফাইড। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটা বিরোধিতা হচ্ছে, তখনই আমাকে বলা হইলো যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট। এবং বিএনপি এক ধরনের 2টা কাজে জুচ্চুরি করেছে। জুচ্চুরি মানে সিম্পল জুচ্চুরি করা কি? জুচ্চুরি হচ্ছে ওনারা দিনের আলোতে প্রতারণা করেছে। যেমন জুলাই জাদুঘর একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটা কথা ছিল এটাকে অপরিবর্তিতভাবে সংসদে আইন আকারে পাশ করা হবে। ওনারা কি করলেন? ওনারা একদম সংসদ শুরু হওয়ার সময়, সংসদ একদম বিলটা পাশ করার 5 মিনিট আগে
ওনারা এটাকে সংশোধনী আকারে উপস্থাপন করে ওনারাকে বিলটাকে পাশ করায় নিলেন, যেটা কোনো এটাকে একটা কমিটমেন্ট ব্রিচ করা হয়েছে। এটা কথা ছিল না, কথা ছিল এটা অ্যাজ ইট ইজ পাশ করাবে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনারা প্রতিবাদ করলেন না? আমরা অবশ্যই প্রতিবাদ করেছি, এবং আপনারা যদি দেখে থাকেন তাদের যেহেতু মেজরিটি 2/3, তারা এখন কাউকে আর তোয়াক্কা করার প্রয়োজন মনে করে না। তাদের কথা হচ্ছে আপনারা পার্লামেন্টে থাকলে থাকবেন, না থাকলে নাই, আমার যে আইনটা আমি যেভাবে ইচ্ছা আমি করব এবং যেভাবে ইচ্ছা আমি সেটাকে পাশ করব। এবং ওনারা আরও কয়েকটা জায়গায় ওনারা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন, বাংলাদেশের সাথে প্রতারণা করে যাচ্ছেন। যেমন কথা ছিল প্রত্যেকটা আইন, পূর্ণাঙ্গ আইন অন্তত 3 দিন আগে সবার কাছে ওনারা হচ্ছে পূর্ণাঙ্গ বিলটা ওনারা হাতে দিবেন। ওনারা 3 দিন আগে হাতে দেন না। ওনারা যেটা করেন, ওনারা হচ্ছে বিলটা সংসদে উত্থাপনের 15 মিনিট আগে আপনাকে এতগুলো পেয়ে যায় না ধরাই দেবে 15 মিনিট আগে, এবং এই 15 মিনিট আগে আপনাকে এই পুরো বিলটার যদি আপনি একমত থাকেন বা দ্বিমত প্রকাশ করেন, এই 15 মিনিটের মধ্যে আপনাকে জানাইতে হবে। এবং এটা হচ্ছে এক ধরনের পুকুর চুরি করার মতো। এবং আপনারা দেখবেন মানবাধিকার পুলিশ সংস্কার কমিশন এটা কিন্তু সংসদে উত্থাপনের কথা ছিল, কিন্তু ওনারা এই কমিটমেন্টটা ওনারা ব্রেক করেছেন। ওনারা অনেকগুলা কমিটমেন্ট ওনারা সিরিজ আকারে ব্রেক করেছেন। 1 নম্বরে ব্রেক করেছেন, ওনারা বলেছিলেন 98টা অধ্যাদেশ ওনারা অ্যাজ ইট ইজ পাস করবেন। এই অ্যাজ ইট ইজ 98টা কমিশন পাস করার কথা থাকলেও ওনারা সেই জায়গায় ওনারা হচ্ছেন আমাদের জাতির সাথে ওনারা প্রতারণা করেছেন, ওনারা কমিটমেন্ট ব্রেক করেছেন। দ্বিতীয়ত ওনারা বলেছিলেন খ ক্যাটাগরির 16টা সংশোধন আকারে বিলগুলো হচ্ছে সংসদে উপস্থাপন করবেন, সেখানে হচ্ছে ওনারা হচ্ছেন কমিটমেন্ট রাখেন নাই, ওনারা সংশোধিত আকারে উত্থাপন করে নাই। অনেকগুলো বিল, যে বিলগুলো মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপরে হচ্ছে আপনার গুম অধ্যাদেশ, এই বিষয়গুলো বলেছিলেন ওনারা এই সংসদে আলোচনার জন্য ওনারা হচ্ছেন নিয়ে আসবেন, সেখানেও সবগুলা বিল ওনারা নিয়ে আসেন নাই। এখন ওনারা যেহেতু মেজরিটি, ওনারা যা ইচ্ছা তা করতে পারেন। যেমন ওনারা অ্যাসালমকে গতকাল দেখলেন বাংলাদেশের জন্য আরেকটা কালো একটা দিন, কালো দিনটা ওনারা দেখেন অ্যাসালম। আমি সংসদে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের শীর্ষ 20টা ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য, তো আমির খসরু সাহেব আপনার হচ্ছে ফিনান্স মিনিস্টার, উনি 20টা ঋণখেলাপির তালিকা আমাদেরকে দিয়েছেন, সংসদে সেটা আছেন। এই 20টার মধ্যে 9টাই হচ্ছে অ্যাসালমের প্রতিষ্ঠান। এই অ্যাসালম ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণখেলাপি করেছে। 82,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে অ্যাসালম। হ্যাঁ ভোট দিয়েও কি তবে চরম ধোঁকা খেল দেশের সাধারণ মানুষ? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার বড় বড় কথা বলেছিল, গদিতে বসার পর আজ তারা হঠাৎ করে একেবারে নিশ্চুপ কেন? 84 দফার সেই ঐতিহাসিক জুলাই সনদ কি তবে সুকৌশলে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে? আপনারা যারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করে হ্যাঁ বক্সে সিল মেরেছিলেন, তাদের সেই ভোটের কি আদৌ কোনো দাম আছে? যদি এই হ্যাঁ ভোটের রায় সরকার বাস্তবায়ন না করে, তবে আগামী দিনে সারা দেশে ঠিক কি ঘটতে যাচ্ছে? দেশের কপালে যে ভয়ঙ্কর ভবিষ্যতে লেখা আছে তার হিসাব মেলালে আপনারও চোখ কপালে উঠবে। দেশের মানুষ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এখন এমন সব টালবাহানা করছে যা দেখে দেশের সচেতন মহলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যাঁ ভোট জয়ী হওয়ার পর সংবিধানে যে বিশাল সব পরিবর্তন আসার কথা ছিল, সেগুলো নিয়ে এখন নানা রকম গড়িমসি চলছে। সাধারণ মানুষ ঠিক কি কি অধিকার থেকে চিরতরে বঞ্চিত হতে যাচ্ছে, চলুন তার একটা সহজ হিসাব মিলিয়ে দেখা যাক। গণভোটে মানুষ যে হ্যাঁ সিল দিয়েছিল তার পেছনে ছিল 84টি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা, যাকে বলা হচ্ছে জুলাই সনদ। কথা ছিল নতুন সরকার গঠনের পর এগুলো দ্রুত আইনে পরিণত হবে এবং দেশ চলবে একটা সম্পূর্ণ নতুন সিস্টেমে। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেগুলোর কিছুই হয়তো আর হবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধাক্কাটা লাগবে খোদ প্রধানমন্ত্রীর চেয়ারে। জুলাই সনদে পরিষ্কার প্রস্তাব ছিল একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 2 মেয়াদ বা মোট 10 বছরের বেশি কোনোভাবেই প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু তাই নয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের পদেও থাকতে পারবেন না। দল এবং সরকারকে সম্পূর্ণ আলাদা করার এই যে যুগান্তকারী উদ্যোগ, সেটাকে যদি এখন বাক্সবন্দি করে রাখা হয় তার মানে কি দাঁড়ায় জানেন? এর সোজা মানে হলো সেই পুরনো এক নায়কতন্ত্র আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অন্ধকার জগতেই আমরা আবার ফিরে যাব। ক্ষমতায় একবার বসলে কেউ আর গদি ছাড়তে চাইবে না। বর্তমান সরকারের এই সংস্কারটি পাশ কাটাতে চাওয়ার একটাই বাস্তব অর্থ হতে পারে, আর তা হলো ক্ষমতাকে আজীবন নিজের হাতের মুঠোয় আটকে রাখার লোভ। এরপর আসা যাক সংসদের কথায়। এই বিষয়টা শুনলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে আমার আপনার কত বড় ক্ষতি। প্রস্তাব ছিল আমাদের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিচে থাকবে নিম্ন কক্ষ আর উপরে থাকবে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষের 400 জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন, আর মূল চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা হবে উচ্চ কক্ষে। সেখানে থাকবেন 100 জন সদস্য, যারা আসবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা
আনুপাতিক হারে। এতে লাভটা কি হতো? নিম্নকক্ষে যদি সরকার গঠনকারী দল হুট করে নিজেদের খেয়াল খুশি মতো কোনো আজগুবি বা জনবিরোধী আইন পাশ করতে চাইতো, তবে উচ্চ কক্ষে থাকা অন্যান্য দলের সদস্যরা সেটা আটকে দিতে পারতেন। কিন্তু হ্যাঁ ভোটে রায় বাস্তবায়ন না হলে এমন কিছুই হবে না। সরকার যা চাইবে সংসদে ঠিক তাই পাশ হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরো দেশটাকে আবারও দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার যে পুরনো রেওয়াজ, সেটাই আবার মানুষের ঘাড়ে চেপে বসবে। দর্শক, আপনাদের একটা ছোট্ট অনুরোধ করতে চাই, দেশের রাজনীতির এমন সব জটিল হিসাব নিকাশ আর খবরের পেছনের আসল খবর সবচেয়ে সহজ ভাষায় বুঝতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। আপনাদের সমর্থনই আমাদের সত্য তুলে ধরার সাহস যোগায়। এবার চলুন দেখি রাষ্ট্রপতির ক্ষমতার কেন্দ্রে কি ঘটছে। রাষ্ট্রপতির ক্ষমতার একটা বিশেষ দিক নিয়েও বড়সড় পরিবর্তন আসার কথা ছিল, যা বাস্তবায়ন না হলে সবচেয়ে বেশি ভুগবে সাধারণ মানুষ। সেটা হলো দাগী অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা। হ্যাঁ ভোটে বলা ছিল ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সরাসরি সম্মতি ছাড়া রাষ্ট্রপতি চাইলেই কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারবেন না। এটা ছিল একটা বিশাল নৈতিক পরিবর্তন। কিন্তু বর্তমান সরকার যদি এই সংস্কারটি ঝুলিয়ে রাখে, তবে আমাদের ধরে নিতে হবে যে দলীয় বিবেচনায় বড় বড় দাগী অপরাধী এবং খুনিদের মাফ করে দেওয়ার সেই ঘৃণ্য রাস্তাটা তারা ইচ্ছে করেই খোলা রাখতে চাইছে। নিরুপায় বিএনপি সরকারের পাশে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই সত্য। বিএনপি 6টি বৃহৎ শক্তির ফান্দে পড়ে আটকে আছে। এখন বিএনপি কান্দে। পিনাকি ভট্টাচার্য তার গবেষণার মাধ্যমে স্পষ্ট করে দেখিয়েছেন যে বিএনপি সরকার ফাঁদে পড়েছে এবং তার পুতুল তারেক রহমান পাপেট সরকার। অনেকে বলছেন যে বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অনেকে বলছেন যে বোবা প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। কথা বলতে পারছেন না কেন? চুপচাপ কেন? আসলে ফাঁদে পড়ে আটকে আছেন। আপনাকে যারা ক্ষমতায় এসেছেন এখন তাদের কথার বাইরে কিছু করতে পারছেন না। যারা ক্ষমতায় এনেছে তাদের দালালি করতে হচ্ছে, তাদেরকে চাপতে হচ্ছে। দর্শক, আমিরে জামাত বলেছেন আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ। এখন বাংলাদেশ বিএনপি নেতৃত্বে আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারছে না। এর মানে কি বিএনপি সরকার স্বাধীন নয়, নিরুপায়। আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর ফাঁদে পড়ে আছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার থাকবে স্বাধীন, তারা আবার অন্যের প্রভাবে থাকবে কেন? যেমন দলিল দেখেন, এই যে বিএনপি নিরুপায়। আরে ভাই, বিএনপিকে আমরা গালি দেই কেন? তেল সংকট, কেন চায়না রাশিয়া থেকে তেল আনতে পারছে না, কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, কেন গোমত্তাদারি বাতিল করেছে? আরে তারা তো ধরা ফাঁদে, নিরুপায়। এই জন্য জামাত বিএনপিকে শক্তি যোগাচ্ছে, আমিরে জামাত শক্তি যোগাচ্ছেন, বলছেন যে আপনারা নিরুপায়, স্বাধীন নয়, এবং সরাসরি বিএনপিকে দায়ী করছে না। বলছে যে বাংলাদেশেই এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারেনি, আসুন আমরা সবাই মিলে প্রভাব মুক্ত করি। এর মানে বিএনপি সরকারকে শক্তি যোগাচ্ছে জামাত। তো দর্শক, আমিরে জামাতের আগেও বলেছেন, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। এই যে প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ, কেন, কার ফাঁদে? এটা জনগণের জন্য, জামাত শিবির জনতার জন্য বোঝা জরুরি। মনে রাখবেন, 6টা বৃহৎ শক্তির ফাঁদে পড়ে আছে বিএনপি, তাদের কথা চলতে হয়। আর এই কারণেই আমরা বিএনপিকে গালি দিই যে কেন গোমত্তাদারি বাতিল করেছে অমুক তমুক। কারা? প্রথম হচ্ছে আমেরিকা। আমেরিকার কনসার্নের বাইরে বিএনপি সরকার কিছুই করতে পারছে না। এই যে ইরানের উপর ইসরায়েল আমেরিকা হামলা করলো, ইসরায়েল যেখানে জড়িত, বাংলাদেশ তো চোখ বুঝে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেবে, কারণ ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেইখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হলো, হসপিটালে হামলা করা হলো, সিভিলিয়ানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল আমেরিকা ভয়াবহ যুদ্ধাপরাধ করলো, জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো। তারপরেও তার বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারলো না, বরং ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিতে হলো। এটা কি ইচ্ছাই দিয়েছে? এটা কি জিয়াউর রহমান, তারেক রহমানের জিয়াউর রহমান খালেদা জিয়ার রক্ত যে তারেক রহমানের শরীরে, এটা কি তার আদর্শ হওয়ার কথা? না। এর মানে কি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কি বলতে হবে ওটা ঠিক করে দিবে ইসরায়েল আমেরিকা, কারণ আমেরিকা ক্ষমতা এনেছে বিএনপি। অতএব আমরা যতই বলি, যতই আশ্চর্য হই, আমেরিকার কথার বাইরে একটা টু শব্দ বিএনপি সরকার করতে পারে না। দলিত দিলাম। এরপরে হচ্ছে ভারত। এই যে 6 বৃহৎ শক্তির একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত। এই যে দেখেন, 72 সংবিধানের পক্ষে বিএনপিকে কথা বলতে হচ্ছে, অথচ বিএনপি 72 সংবিধানের সবচেয়ে বড় শত্রু। জামাত শত্রু নয়, কারণ জামাত অতীত ক্ষমতায় আসেনি, এবারও ক্ষমতায় আসেনি। 72 সংবিধানকে যা করেছে, ধর্ষণ করেছে বিএনপি, জামাত তো করার সুযোগই পায়নি।
তো সেইখানে বিএনপিকে এখন 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে, অথচ বিএনপির স্ট্যান্ড ছিল 72 সংবিধানকে ছুঁড়ে ফেলা, এবং ছুঁড়ে ফেলেছিল। জিয়াউর রহমান এসে সর্বপ্রথম 72 সংবিধানকে ছুঁড়ে ফেলেছিল, খালেদা জিয়া ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিল। সেই বিএনপিকে 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে। এটা হচ্ছে বিএনপি যে ভারতের ফান্দে আটকা তার দলীয়। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের রাজনীতির বর্তমান অবস্থা এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।